একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। চাকরি ছেড়ে দিলেও সে কখনো ডিউটি ছাড়তে পারেনি। তার পুরো জীবনটাই একটা রহস্যে মোড়া। সেই রহস্য কয়েকগুণ বেড়ে যায় যখন জোসেফের প্রাক্তন স্ত্রী প্রকাশ্যে মার্ডার হয়। সাধারণ এক রোড অ্যাক্সিডেন্টের মাঝেও জোসেফ খুঁজে পায় কোনো এক রহস্যের সূত্রপাত। আর সেই সূত্রপাত এমন এক ক্লাইম্যাক্সের জন্ম দেয় যা নৃশংসতম এক সত্যকে সামনে বের করে আনে। কি ছিল সেই ক্লাইম্যাক্স জানতে হলে আপনাদের পুরো এক্সপ্লেনেশনটি দেখতে হবে। তো আসুন শুনে আসি 2018 সালে রিলিজ পাওয়া মালায়ালাম থ্রিলার সিনেমা জোসেফের গল্পটি। তিনজন পুলিশ সদস্য একটি পদক নিয়ে গাড়িতে করে ফিরছিল। পদক পাওয়ার পরেও তাদের ভেতরে আনন্দের ছিটেফোঁটাও ছিল না। তো গাড়ির ড্রাইভার জিজ্ঞেস করে তাদের ভেতরে কে পদকটা পেয়েছে। পদকটি ধরে বসে থাকা পুলিশ সদস্যটি বলে এই পদক তাদের কারোরই না, বরং এটা জোসেফের। তখন ড্রাইভার জিজ্ঞেস করে জোসেফ কোথায়। তখন তারা জোসেফের গল্পটি শুরু করে। জোসেফ খুব ডেডিকেটেড এবং বিচক্ষণ একজন পুলিশ অফিসার ছিল। কিছুদিন আগে সে রিটায়ার্ড করে। জোসেফের জীবন ছিল সম্পূর্ণ দুঃখ কষ্টে ভরা। একমাত্র মেয়ের মৃত্যু, স্ত্রীর ছেড়ে যাওয়া, চাকরি থেকে রিটায়ারমেন্ট, সব মিলিয়ে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল। তার জীবন এখন শুধু মদ সিগারেটের মাঝেই ডুবেছিল। তো এক সকালে জোসেফের কাছে এসপির ফোন আসে এবং তাকে একটা মার্ডার স্পটে ডাকা হয়। এমনিতে রিটায়ারমেন্টের পরেও যখন কোনো জটিল কেস চলে আসতো তখন এসপি ডিওএসপি কেস সলভের জন্য জোসেফের সাহায্য নিত। তো এসপির নির্দেশ মতো জোসেফ মার্ডার স্পটে যায়। একটা বাড়িতে এক বৃদ্ধ দম্পতি থাকতো। গতরাতে কেউ তাদের মার্ডার করে রেখে গেছে। জোসেফ বাড়িটার আশেপাশে ঘুরে ঘুরে ইনভেস্টিগেশন শুরু করে। সে বাড়ির পেছনের দিকে গিয়ে দেখে ফরেন্সিক টিম একটা ভাঙা বাল্ব নিয়ে ঘাটাঘাটি করছে। গতরাতে বাড়িতে ঢোকার আগে খুনি বাল্বটা খুলে রেখে গেছে। এছাড়া দেয়ালে খুনির জুতার ছাপও ছিল। জোসেফ একটা মই নিয়ে সেখান দিয়ে উপরের তলায় ওঠে। সে দরজায় হাত দিয়ে দেখে এটাকে ধারালো কিছু দিয়ে খোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু খুনি শেষ পর্যন্ত দরজাটা খুলতে সক্ষম হয়নি। সে দরজার সামনে একটা কাগজের টুকরোও খুঁজে পায়। এরপরে সে নেমে এসে সামনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার সময় জোসেফ খেয়াল করে দেখে দরজায় কোনো ফোর্স এন্ট্রি নেই, অর্থাৎ বৃদ্ধ দম্পতি খুনিকে নিজ ইচ্ছায় ভেতরে ঢুকতে দিয়েছিল। এছাড়াও টেবিলের উপরে একটা ম্যাগাজিনও খোলা অবস্থায় পড়েছিল। তাছাড়া কিচেনে বৃদ্ধা চা বসিয়েছিল। চুলা জ্বালানো ছিল বলে কেতলির তলাটাও পুড়ে গেছে। সব দেখে শুনে জোসেফ বাইরে এসে এসপিকে জানায় খুনি চুরির উদ্দেশ্যেই এখানে এসেছিল, আর খুনি এই বৃদ্ধ দম্পতির পরিচিত কেউ। এই জন্য তারা খুনিকে সহজেই বাড়িতে ঢুকতে দিয়েছিল। শুধু তাই না, তাকে ম্যাগাজিন পড়তে দিয়ে চাও বানানো হচ্ছিল। এই জন্য জোসেফ বৃদ্ধ দম্পতির আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখানে এলাকাবাসীও ছিল। জোসেফ জিজ্ঞেস করে সবার আগে কে লাশটা দেখেছিল। সেখানে উপস্থিত মানু নামের একটি ছেলে এগিয়ে এসে জানায় সে সকালে দুধ দিতে এসে দেখে ওনাদের খুন হয়েছে। থানায় ফোন করে নিউজটাও সেই জানিয়েছিল। বৃদ্ধ দম্পতির সম্পর্কে মানুর চাচা চাচি হয়। জোসেফ মানুকে জিজ্ঞেস করে রাত 8টা থেকে 10টা পর্যন্ত সে কোথায় ছিল। মানু জানায় সে সিনেমা দেখতে গিয়েছিল। জোসেফ আর কাউকে কিছু জিজ্ঞেস না করে একটা খাতা আর কাগজ দিয়ে সবাইকে সেটাতে নিজেদের নাম এবং ফোন নম্বর লিখে দিতে বলে। এরপরে লাশ পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হয়। লাশ নিতে যে ডোম এসেছিল জোসেফ তার কাছে মদ আছে কিনা জিজ্ঞেস করে। ডোমের কাছে মদ ছিল, তাই সে ডোমকে নিয়ে কোথায় বসে মদ খাবে তাই ভাবছিল। তখন তাদের সামনে মানু খাতাটা নিয়ে ফিরে আসে। জোসেফ মানুকে জিজ্ঞেস করে তার বাড়িতে গ্লাস আছে কিনা। মানু জোসেফদের নিয়ে বাড়িতে চলে যায় এবং একটা কাচের গ্লাস বের করে এনে দেয়। জোসেফ গ্লাসটা নিয়ে মানুকে কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠিয়ে দেয়। মানু কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফিরে এলে জোসেফ মানুকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। মানু ভেতরে ঢুকেই হকচকিয়ে যায়, কারণ এসপি সহ সবগুলো অফিসার তার ঘরের ভেতরে ছিল। জোসেফ মানুর ঘাড় ধরে দেখিয়ে বলে এই আসল খুনি। এরপরে জোসেফ প্রমাণস্বরূপ বলে মানু বাড়ির পেছনের দিকের বাল্ব খুলে রেখে এসেছিল। সেই বাল্বে যে আঙ্গুলের ছাপ আছে, একটু আগে মানুর জোসেফকে দেওয়া গ্লাসেও একই ছাপ রয়েছে। এছাড়া মানুর বাড়িতে সে চাপাতিটা পাওয়া গেছে, যেটা দিয়ে সে বৃদ্ধ দম্পতিকে খুন করেছে। এটাকে যতই পরিষ্কার করা হোক না কেন, এর থেকে ফরেন্সিক টিম নিশ্চয়ই আলামত খুঁজে পাবে। এছাড়া মার্ডার স্পটে জোসেফ একটা কাগজের টুকরো পেয়েছিল। সেই কাগজের টুকরোটাও মূলত মানুর বাড়ির একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা। মানু এই ক্যালেন্ডারে জড়িয়ে চাপাতিটা নিয়ে গিয়েছিল। সে এই চাপাতি দিয়ে ছাদের দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু সে পারেনি। তাই সামনের গেট দিয়ে সে আবার বাড়িতে ঢোকে। যেহেতু মানু তাদের পূর্ব পরিচিত ছিল, তাই তারা মানুকে সহজেই ভেতরে ঢুকতে দেয় এবং নাস্তাও খেতে দেয়। বৃদ্ধা যখন চা বানাতে কিচেনে ঢোকে, মানু তখনই তাদের দুজনকে একা পেয়ে খুন করে দেয়।
জোসেফের প্রথমেই সন্দেহ হয় এই কাজটা কোনো শক্ত সমর্থ মানুষ করেছে। এরপরে তার ম্যাগাজিনের খোলা পৃষ্ঠাটা দেখে সন্দেহ হয় এটা ইয়াং কোনো ছেলে পড়ছিল, কারণ সেখানে বিনোদনের একটা আর্টিকেল বের করা ছিল। এছাড়াও জোসেফ যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল তখন মানু বেশ ঘাবড়েছিল, তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা বোঝা যাচ্ছিল। সবশেষে ফোন নম্বরের নেটওয়ার্ক ডিটেলস থেকে জানা গিয়েছে মানুর ফোনের নেটওয়ার্ক 9:30 পর্যন্ত এখানেই ছিল, তাই তার সিনেমা দেখতে যাওয়ার কথাটা সম্পূর্ণ মিথ্যা। সুতরাং সবকিছু মিলিয়ে মানুই আসল খুনি। আর এভাবেই জাস্ট কয়েক ঘন্টার ভেতরেই জোসেফ কেসটা সলভ করে চলে যায়। কেস সলভ করে জোসেফ বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। সে প্রচুর ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে। পরের দিন সকালে জোসেফের এক বন্ধু এসে জোসেফকে ডেকে তোলে এবং জানায় জোসেফের প্রাক্তন স্ত্রী স্টেলা রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে। এটা শুনে জোসেফ দ্রুত হাসপাতালে যায়। সেখানে স্টেলার বর্তমান স্বামী পিটারও উপস্থিত ছিল। জোসেফ পিটারের কাছে জানতে পারে স্টেলাকে অপারেশনের পরে আইসিইউতে রাখা হয়েছে। জোসেফ দরজার বাইরে থেকে স্টেলাকে এক নজর দেখে। স্টেলাকে দেখে জোসেফের অতীতের সুন্দর সময়গুলোকে মনে পড়ে যায়। জোসেফ আর সেখানে এক মুহূর্তও থাকতে পারে না। স্টেলাকে এক নজর দেখেই বেরিয়ে আসে। স্টেলার এই পরিণতি দেখে জোসেফ খুব ভেঙে পড়েছিল। এটা দেখে তার এক বন্ধু জিজ্ঞেস করে তোদের মধ্যে যখন এতই ভালোবাসা ছিল তাহলে তোরা সংসার ভাঙলে কেন? তখন জোসেফ তার দুঃস্বপ্নের মতো অতীতের গল্পটা বলা শুরু করে। ঘটনাটা বেশ অনেক বছর আগের। জোসেফ তখন বয়সে একদম তরুণ। গ্রামের লিসাম্মা নামের এক মেয়ের সাথে তার রিলেশন ছিল। তো একদিন জোসেফের বাবা তাদের দুজনকে একসাথে দেখে ফেললে জোসেফ তার বাবাকে রিকোয়েস্ট করে তিনি যেন লিসাম্মার বাবার কাছে জোসেফের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায়। জোসেফের বাবা প্রস্তাব নিয়ে গেলে লিসাম্মার বাবা তাচ্ছিল্য করে বলে জোসেফের তো চালচুলো বলে কিছুই নেই, মদ খেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। এরকম ভবঘুরে কোনো ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে কেটে ভেলায় ভাসিয়ে দেওয়া অনেক ভালো। কথাটা জোসেফের বাবা ফিরে এসে জোসেফকে জানায়। সেই সাথে সাজেশন দেয় জোসেফ যেন লিসাম্মাকে ভুলে যায়। কিন্তু জোসেফ মনে মনে খুব কষ্ট পায়। সে নিজেকে শুধরানোর জন্য এবং লিসাম্মাকে বিয়ে করার জন্য পুলিশের ট্রেনিংয়ে চলে যায়। কিন্তু ট্রেনিং থেকে ফিরে এসে দেখে লিসাম্মার বিয়ে হয়ে গেছে। নিজেকে সামনে নিয়ে জোসেফ এর 2 বছর পরে স্টেলাকে বিয়ে করে। তাদের সংসার বেশ ভালোই চলছিল। তাদের একটা মেয়ে সন্তানও হয়। কিন্তু এরই মধ্যে একদিন জোসেফের কাছে একটা কেস আসে। একটা বাড়ির ভেতর থেকে নাকি দুর্গন্ধ আসছে। জোসেফ ফোর্স নিয়ে সেখানে ইনভেস্টিগেশনে গিয়ে দেখে একটা মেয়ের মৃতদেহ গলে পচে আছে, তার পুরো শরীরে আঘাতের চিহ্ন। জোসেফ প্রথমে মেয়েটিকে চিনতে পারে না, কিন্তু সে দেয়ালে টানানো ছবিটা দেখে একদম হতভম্ব হয়ে যায়। এই মৃত মেয়েটি আর কেউ না, বরং তারই প্রাক্তন প্রেমিকা লিসাম্মা। লিসাম্মার স্বামী ছিল মদখোর মাতাল। সে সবসময় লিসাম্মাকে টর্চার করত। গত সপ্তাহে লিসাম্মা থানায় কেসও করেছিল। এমনকি সেই কেসের কাগজ জোসেফের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু জোসেফ সেটা দেখার আগেই নরপিশাচটা লিসাম্মাকে হত্যা করে ফেলেছে। এই ঘটনার পরে জোসেফের মনটা সম্পূর্ণভাবে ভেঙে চুরে যায়। সে আর এই ট্রমা কাটিয়ে উঠতে পারে না, যার ইফেক্ট তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনেও পড়ে। জোসেফ একদম নীরব হয়ে যায়। সে স্টেলাকে লিসাম্মার ব্যাপারে কিছুই বলতে পারত না। স্টেলা কাছে আসলেই তার লিসাম্মার কথা মনে পড়ে যেত, তাই সে স্টেলাকেও এড়িয়ে চলতে শুরু করে। সেই সাথে সে দুঃখ ভুলে থাকতে রেগুলার মদ খেতে শুরু করে। সবকিছু নিয়ে স্টেলার সাথেও তার দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ফলে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে স্টেলা জোসেফের কাছে ডিভোর্স চায়। জোসেফও কোনো ভনিতা না করে স্টেলাকে নিজের পথ দেখে নিতে বলে। তবে জোসেফ মেয়ে ডায়নাকে নিজের কাছেই রেখে দেয়। 2 বছর পর স্টেলা পিটারকে বিয়ে করে নেয়। তবে এর অনেকদিন পরে জোসেফ স্টেলাকে সমস্ত কথা খুলে বলে। এতে জোসেফের মন কিছুটা হলেও হালকা হয়। তো বন্ধুদের নিজের অতীতের গল্পটা বলা শেষ করতেই জোসেফের কাছে পিটারের ফোন আসে এবং তাকে ইমার্জেন্সি হাসপাতালে ডাকে। জোসেফ হাসপাতালে গেলে পিটার জানায় স্টেলাকে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে কোনো রকমে বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু এভাবে তাকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। তাই ডাক্তার বলেছে তাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দিতে। কথাটা শুনে জোসেফ হতাশ হয়ে বসে পড়ে, কারণ তাদের মেয়ে ডায়নার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। অনেকদিন ভেন্টিলেটরে রাখার পরে ডাক্তার বলেছিল ডায়নার সার্ভাইভ করার আর কোনো চান্স নেই। তাই তারা চাইলে ডায়নার অর্গানগুলো দান করে দিতে পারে। এতে ডায়নার মতো আরও কয়েকটা শিশু বেঁচে থাকার সুযোগ পাবে, আর তাদের মাধ্যমেই ডায়না নতুন করে জীবন ফিরে পাবে। শত কষ্টের পরে জোসেফ আর স্টেলা ডাক্তারের কথা মেনে নিয়েছিল। আজ আবারও জোসেফকে সেম ঘটনা ফেস করতে হলো। জোসেফ আর পিটার স্টেলার অর্গানগুলো দান করে দেয়
এবং তাকে জাগতিক কষ্ট থেকে মুক্তি দিয়ে দেয়। স্টেলার শেষকৃত্য শেষ করে জোসেফ স্টেলার মৃত্যুর রহস্যের উদ্ঘাটনে বেরিয়ে পড়ে। স্টেলা যে এরিয়ায় অ্যাক্সিডেন্ট করেছিল, জোসেফ সেই এরিয়ার থানাতে যায়। সে থানা থেকে অ্যাক্সিডেন্ট সম্পর্কিত কেস ফাইল আর ফটোগুলো নিয়ে নেয়। তারপরে অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেখানে আসে। স্টেলা যখন স্কুটারে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে স্টেলা ছিটকে রাস্তার পাশে থাকা একটা পাথরের ঢিবির উপরে পড়ে। এতে স্টেলার মাথার পেছনে মারাত্মক আঘাত লাগে আর এই জন্যই স্টেলা মারা যায়। জোসেফ ডিটেলস অনুযায়ী ভালো করে জায়গাটা পর্যবেক্ষণ করে এবং স্পট থেকে তোলা ফটোগুলো দেখে তারপরে বলে এটা অ্যাক্সিডেন্ট না, বরং এটা খুন। ঘটনাস্থলের কাছাকাছি একটা চায়ের দোকান ছিল। সেই চাওয়ালা সেদিনের ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। জোসেফ তার কাছে সেদিনের ঘটনার বিবরণ শোনে। চাওয়ালা প্রতিদিনের মতো দোকানেই বসেছিল। এই সময় স্টেলা স্কুটার নিয়ে তার দোকান ক্রস করে। স্টেলার পেছনে একটা গাড়ি আসছিল। গাড়িটা হঠাৎ স্টেলাকে ধাক্কা মেরে চলে যায়। অ্যাক্সিডেন্ট দেখে চাওয়ালা দ্রুত ছুটে গিয়ে দেখে স্টেলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই সময় একটা প্রাইভেট কারে দুজন দম্পতি যাচ্ছিল। চাওয়ালা গাড়িটা থামিয়ে স্টেলাকে সেই গাড়িতে তুলে দেয়। সেই দম্পতি স্টেলাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে চাওয়ালা এই দম্পতিকে আগে কখনো এই গ্রামে দেখেনি, তাই সে তাদের গাড়ির নম্বরটা নোট করে রেখেছিল। সে জোসেফকে গাড়ির নম্বরটা দেয়। জোসেফ চাওয়ালাকে জিজ্ঞেস করে যে গাড়িটা স্টেলাকে ধাক্কা মেরেছিল সেই গাড়িতে কয়জন লোক ছিল আর চাওয়ালা সেই গাড়ির ভেতরে থাকা কারো চেহারা দেখেছে কিনা। চাওয়ালা বলে সে গাড়িতে দুজন বসেছিল। ড্রাইভারের পাশের লোকটা পেছনে ঘুরে তাকিয়েছিল। তখন সে লোকটার চেহারা দেখতে পায়। জোসেফ এবার জিজ্ঞেস করে যে দম্পতি স্টেলাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তাদের কেউ ওই সময় ফোনে কথা বলছিল কিনা। চাওয়ালা জানায় মহিলাটি গাড়িতে ওঠার সময়ে কাউকে ফোন করেছিল। সব শোনার পরে জোসেফ আইটি ডিপার্টমেন্টের সুদীকে গাড়ির নম্বরটা পাঠিয়ে জানতে চায় এটা সঠিক না ভুয়া নম্বর। সুদী চেক করে জানায় গাড়ির নম্বর প্লেটটা ভুয়া, এটা আসলে একটা ট্রাকের নম্বর প্লেট। জোসেফ এই ব্যাপারটা আগেই আন্দাজ করেছিল। জোসেফ সুদীকে অ্যাক্সিডেন্টের সময়ে এখানকার নেটওয়ার্কের সাথে জুড়ে থাকা সবগুলো ফোন নম্বর ট্র্যাক করতে বলে। সেই সাথে একজন স্কেচ আর্টিস্টকে নিয়ে আসতে বলে। এরপরে জোসেফ সেখানে ফিরে আসে যেখানে স্টেলাকে ধাক্কা মারা হয়েছিল। জোসেফ বলে স্টেলাকে পুরো প্ল্যানিংয়ের সাথে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, তবে তাদের মূল উদ্দেশ্য হত্যা করা ছিল না, তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল। জোসেফ পুরো অ্যাক্সিডেন্টের ঘটনাকে অ্যানালাইসিস করে বলে স্টেলা গাড়িতে ধাক্কা খাওয়ার পরে ছিটকে পড়ে যায়। এতে তার বাম কনুইতে আঘাত লাগে এবং এই পাথরের ঢিবিতে কপাল ঠুকে চোট লাগে, কিন্তু সেই চোট তেমন একটা গুরুতর ছিল না। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী স্টেলার মৃত্যু হয়েছে তার মাথার পেছনে লাগা আঘাতের কারণে, কিন্তু অ্যাক্সিডেন্ট স্পটের এই পাথরে স্টেলার কপালে আঘাত লেগেছিল। তাহলে তার মাথার পেছনের আঘাতটা কিভাবে লাগলো? এই আঘাতটা এখান থেকে লাগেনি, বরং তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে আঘাত করা হয়েছে। তাছাড়া এটাও অলরেডি প্রমাণ হয়ে গেছে যে ওই দম্পতির গাড়ির নম্বর প্লেটটা ভুয়া। তাই এটা তো নিশ্চিত দুই গাড়ির লোকেরা প্ল্যানিং করে এই কাজটা করেছে। যাই হোক, সুদী এসে মোবাইল ড্যাম্পিং করে সেদিনের দম্পতির করা ফোন কলটা ট্র্যাক করার চেষ্টা করে। আর স্কেচ আর্টিস্ট চাওয়ালা দেখা লোকটার স্কেচ আঁকতে শুরু করে। স্কেচ আঁকা শেষ হলে জোসেফ চাওয়ালাকে জিজ্ঞেস করে সেদিন ওই দম্পতি কোন গাড়িতে চড়ে এসেছিল। চাওয়ালা গাড়িটা চিনত না, তাই তাকে বিভিন্ন গাড়ির লোগো এবং মডেল দেখিয়ে জিজ্ঞেস করা হলে সে একটা ব্লু ফোর্ড আইকন মডেলের গাড়িকে সিলেক্ট করে বলে সেই গাড়িটা এরকমই ছিল। জোসেফ তার এক ইনফর্মারকে ফোন দিয়ে বলে সে যেন এই মডেলের গাড়ি খুঁজে দেখে, আর স্পেশালি তাকে ভাঙাড়ির দোকান বা ওয়ার্কশপে খোঁজ নিতে বলা হয়। ভাঙাড়ির দোকান মানে যেখানে গাড়ির পার্টসগুলো খুলে ভেঙে চুরে আলাদাভাবে বিক্রি করা হয় আর কি। ইনফর্মারকে কাজে লাগিয়ে জোসেফ খোঁজ নেয় স্টেলার অর্গানগুলো কোন চারজনকে ডোনেট করা হয়েছে। সে তাদের ডিটেলসও ঘেঁটে দেখে, কারণ হতে পারে কেউ অর্গানের জন্যই স্টেলাকে হত্যা করেছে। তো হাসপাতালের ডিটেলস ঘেঁটে সে অস্বাভাবিক কিছুই পায় না। এরই মধ্যে আবার সুদী ফোন কলের ডিটেলস নিয়ে আসে। সে জানায় এই নম্বরটা অন্য কারো নামে রেজিস্টার করা, আর অপরাধীরা এই নম্বর দিয়ে শুধু নিজেদের মধ্যেই যোগাযোগ চালাতো। শুধু তাই না, অপরাধীরা নিয়মিত তাদের সিম কার্ড চেঞ্জ করে, তবে তাদের মোবাইলটা একই থাকে। তাই তারা যদি নেক্সট টাইম এই ফোনে কোনো সিম কার্ড অন করে তাহলে তাদের ট্র্যাক করা সম্ভব হবে। যাই হোক, জোসেফ এবার নিজের মেয়ে ডায়নার মৃত্যুর ঘটনাও একটু যাচাই করে দেখতে চায়। তাই সে ওইসব লোকদের ঠিকানা খুঁজে বের করে যাদেরকে ডায়নার অর্গান ডোনেট করা হয়েছিল। জোসেফ প্রথমে বিশ্বায়ন নামের এক লোকের বাড়িতে যায় যাকে ডায়নার কিডনি ডোনেট করা হয়েছিল। জোসেফ বিশ্বায়নকে জিজ্ঞেস করে তার অপারেশন খরচ কে বহন করেছিল। বিশ্বায়ন জানায় কোনো এক তহবিল থেকে সব খরচ বহন করা হয়েছিল।
এটা শুনে জোসেফ সেখান থেকে ফিরে আসে। এরপরে সে একজন বয়স্ক মহিলার কাছে যায় যাকে ডাইনার আরেকটা অর্গান ডোনেট করা হয়েছিল। সেখানে গিয়ে জানতে পারে অপারেশনের পরেও মহিলার কোনো উন্নতি হয়নি। সেখান থেকে ফিরে জোসেফ রেনুকা নামের একটা মেয়ের কাছে যায়। এই মেয়েটিকে ডাইনার হার্ট ডোনেট করা হয়েছিল। রেনুকার মায়ের থেকে সে জানতে পারে অপারেশনের পরেও রেনুকা এখনও সুস্থ হয়নি, তার প্রায়ই শ্বাসকষ্ট হয়। জোসেফ রেনুকাকে কিছু টাকা দেয় এবং রেনুকার মাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কার্ড দিয়ে বলে আবারও শ্বাসকষ্ট হলে তারা যেন এই ডাক্তারের সাথে যোগাযোগ করে। ডাক্তারের ভিজিট, ঔষধের যা টাকা লাগে সব জোসেফ দেবে। এই বলে সে চলে যায়। কিন্তু এর কয়েকদিন পরই জোসেফের কাছে ফোন আসে এবং সে জানতে পারে রেনুকা মারা গিয়েছে। এই ঘটনার পরে জোসেফ এক সাংঘাতিক কাজ করে ফেলে। সে ব্লাড দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলে। পরের দিন সকালে বন্ধু এবং কলিগেরা এসে জোসেফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভাগ্যক্রমে সেবার জোসেফ বেঁচে যায়। এরপর থেকে জোসেফ নেশাপানি ছেড়ে দিয়ে ধর্মকর্মে লেগে পড়ে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুধি হঠাৎ ফোন দিয়ে বলে সেই মহিলা দম্পতিটি তার মোবাইলে নতুন একটা সিম কার্ড অ্যাক্টিভ করেছে। এছাড়াও নতুন নম্বর থেকে সে কাউকে ফোনও করেছে। জোসেফ নম্বরটির উপরে নজর রাখতে বলে। এদিকে জোসেফের ইনফর্মারও সেই নকল নম্বর প্লেট বসানো গাড়িটা খুঁজে পায়। অপরাধী এটাকে ভেঙে ফেলার জন্য একটা ওয়ার্কশপে রেখে গিয়েছে। জোসেফ সেখানে গিয়ে গাড়ির সিটে একটা কেমিক্যাল দিয়ে দেখে এটার রং পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানে রক্তের ট্রেস পাওয়া যাচ্ছে। তাই সে শিওর হয়ে যায় এই গাড়িতে করে স্টেলাকে নিয়ে যাওয়া হয়েছিল। জোসেফ ওয়ার্কশপের মালিককে গিয়ে বলে এটা একটা চোরাই গাড়ি। ওয়ার্কশপের মালিক বলে তার কাছে এই গাড়িটা ভাঙার জন্য পারমিশন আছে। গাড়ির আসল মালিকই এটাকে ভাঙার জন্য ডকুমেন্টস রেডি করে দিয়েছে। জোসেফ লোকটাকে চাওয়ালার কাছ থেকে বানিয়ে নেওয়া স্কেচটা দেখিয়ে বলে ইনি গাড়ি নিয়ে এসেছিল কিনা। লোকটা জানায় অনেকটা এরকমই দেখতে ছিল। তো এরপরে ডকুমেন্টসে থাকা অ্যাড্রেস অনুযায়ী জোসেফ গাড়ির আসল মালিকের কাছে যায় এবং জানতে পারে এই লোক গাড়িটা কয়েক মাস আগেই বিক্রি করে দিয়েছে। সে একটা পেপারে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন দেখে কেউ একজন এসে গাড়িটা কিনে নিয়ে যায়। কিন্তু এর কিছুদিন পরেই সে আবার ফিরে এসে বলে এই গাড়িতে অনেক মেজর সমস্যা আছে, এটাকে আর চালানো যাবে না। তাই সে গাড়িটা ভেঙে ফেলতে চায়। এই জন্য সে আসল মালিকের কাছ থেকে গাড়ি ভাঙার পারমিশনের ডকুমেন্টসে সাইনও করে নিয়ে যায়। তো সব শুনে জোসেফ সেখান থেকে ফিরে আসে এবং সুধিকে ফোন দিয়ে বলে পেপারে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পরে মালিকের ল্যান্ডলাইনে যতগুলো ফোন এসেছিল সুধি যেন সবগুলো ট্র্যাক করে। হতে পারে তারা এর মধ্য থেকেই অপরাধীকে খুঁজে পাবে। সুধিকে কাজের দায়িত্ব দিয়ে জোসেফ তার সব বন্ধু এবং সহকর্মীদের সাথে দেখা করে। জোসেফ তাদেরকে বলে সে প্যাটার্ন ঘেটে দেখেছে দম্পতি মহিলা ফোন অন করার 48 ঘন্টার মধ্যেই কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। তাই এটা নিশ্চিত থাকা যায় আগামী 48 ঘন্টার ভেতরে স্টেলার মতো আরও একজন তাদের শিকার হবে। বন্ধুরা জিজ্ঞেস করে তারা অপরাধীদের ট্রেস করবে কিভাবে। জোসেফ বলে এরা প্রতিবার অ্যাক্সিডেন্টের পরে ভিকটিমকে নিয়ে যাওয়ার জন্য আরেকটা গাড়ি নিয়ে আসে। আর এই গাড়িগুলো তারা কিনে আনে বিভিন্ন পত্রিকার সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রির বিজ্ঞাপন দেখে। শুধু চেক করে দেখেছে আগেরবার গাড়ি কেনার জন্য মালিকের ল্যান্ডলাইনে রিভালডেলের একটা ফ্ল্যাট থেকে ফোন এসেছিল। তো জোসেফ তার ইনফর্মার নাইবকে দিয়ে চাওয়ালার বানানো স্কেচটা ওই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে দেখিয়েছিল। গার্ড জানিয়েছে স্কেচের লোকটা এই ফ্ল্যাটেই থাকে। এই লোকটার নাম হলো রাজেশ। জোসেফ তাদের এইসব বলছিল তখনই তার কাছে নায়েবের ফোন আসে। জোসেফ সবাইকে নিয়ে সে ফ্ল্যাটে পৌঁছালে নায়েব জানায় লোকটা দুদিন আগে একটা পুরনো কালো অ্যাম্বাসেডর গাড়ি কিনেছে। জোসেফ এখনই রাজেশকে কিছু না করে সহকর্মীদের নির্দেশ দেয় তারা যেন রাজেশকে দূর থেকে নজরে রাখে। এরপরে সে চলে যায় এবং নিজের লুকিয়ে রাখা গানটা বের করে সেটা রেডি করে। জোসেফ নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তার বাড়িতে সুধি আসে। জোসেফ সুধিকে দুটো ক্যামেরা আনতে বলেছিল। সুধি সেগুলো নিয়ে এসেছে। সুধি ফিরে যাবার সময় জোসেফ তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয় এবং বলে সে যেন এটা আগামীকাল সকাল 9টার দিকে অ্যাডভোকেট শ্রীনিবাসনের কাছে পৌঁছে দেয় আর আরেকটা খাম দেয় এসপির কাছে পৌঁছে দেবার জন্য। এরপরে রাতে জোসেফ সহকর্মীদের নিয়ে রাজেশের বিল্ডিংয়ের পার্কিং লটে ঢোকে। তারপরে রাজেশের কেনা অ্যাম্বাসেডর গাড়ির ভেতরে ক্যামেরা ফিট করে দেয়। কাজ শেষ করে বেরিয়ে এসে জোসেফ গানটা তার বন্ধুকে দেয় এবং এই ফ্ল্যাটের উপরে নজর রাখতে বলে কারণ আগামীকালই এরা শিকারে বের হবে। জোসেফ রাতে বাড়ি ফিরে আসে। সকালে জোসেফের বন্ধু ফোন দিলে সে বলে তারা যেন গাড়িটাকে ফলো করে। সে চার্চ থেকে ফিরে তাদের সাথে যোগ দেবে। পরিপাটি হয়ে জোসেফ চার্চে চলে যায়। ততক্ষণে সে দম্পতি অ্যাম্বাসেডর গাড়িতে চড়ে বসে এবং বেরিয়ে পড়ে। জোসেফের সহকর্মীরা দ্রুত তাদের ফলো করার জন্য গাড়ি স্টার্ট করে, কিন্তু একটু এগোতেই তাদের গাড়ি পাংচার হয়ে যায়। তারা আর এগোতে পারে না।
এদিকে জোসেফ চার্চের প্রার্থনা শেষ করে স্টেলা এবং ডায়নার কবরে কিছুটা সময় কাটিয়ে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে। একটু পরেই সে খেয়াল করে অপরাধীরা টোপ গিলেছে। জোসেফ লুকিং গ্লাস দিয়ে দেখে রাজেশ প্রথম গাড়িটা নিয়ে জোসেফকে ফলো করছে, অর্থাৎ তাদের এবার টার্গেট হলো জোসেফ। কিছুক্ষণ ফলো করার পরে তারা জোসেফকে ধাক্কা মারে। জোসেফ রাস্তার মাঝে পড়ে যায়। তখন সে দম্পতি দ্বিতীয় গাড়িটা নিয়ে এখানে চলে আসে। উপস্থিত জনতা সরল মনে দম্পতির গাড়িতে জোসেফকে তুলে দেয় আর তারা জোসেফকে নিয়ে হাসপাতালে আসে। এই অ্যাক্সিডেন্টে জোসেফ মারা যায়, কিন্তু কিভাবে মারা যায় আর জোসেফ কেনই বা নিজের জীবন রিস্কে ফেলেছিল সেটা জানতে এবার আমরা যাব কেরালা হাইকোর্টে। আপনাদের মনে আছে জোসেফ অ্যাডভোকেট শ্রীনিবাসনের কাছে সুদীকে দিয়ে একটা প্যাকেট পাঠিয়েছিল। সেই প্যাকেটে জোসেফের একটা ডায়েরি ছিল। জোসেফ এই অপরাধী চক্রটার ব্যাপারে সব প্রমাণ সেই ডায়েরিতে লিখে রেখেছে। অ্যাডভোকেট শ্রীনিবাস ডায়েরিটা কোর্টের কাছে হস্তান্তর করে। জোসেফ ডায়েরিতে লিখেছে স্টেলার মৃত্যুর তদন্ত করতে গিয়ে সে এই চক্রটির ব্যাপারে জানতে পারে তার মেয়েও একইভাবে মারা গিয়েছিল। তাই সে মেয়ের মৃত্যুটা নিয়েও ইনভেস্টিগেশন শুরু করে। সে ওইসব মানুষদের সাথে যোগাযোগ করে যাদেরকে ডায়নার অর্গান ডোনেট করা হয়েছিল। সে রেণুকা নামের একটি মেয়েকে তার এক সার্জন বন্ধুর কাছে নিয়ে যায়। সার্জন রেণুকাকে দেখে জানায় রেণুকার হার্টের কন্ডিশন অপারেশনের আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, অর্থাৎ অপারেশনের কথা বলা হলেও রেণুকাকে ডায়নার হার্ট দেওয়া হয়নি। এ থেকে জোসেফ জানতে পারে এই চক্রটা মূলত মানুষের অর্গান কালোবাজারি করে। সরকার দুস্থ গরিব মানুষদের অর্গান ট্রান্সপ্ল্যান্টের জন্য মৃতা সঞ্জীবনী নামের একটা সংস্থা চালু করেছিল। এখানে কোনো গরিব রোগীর কোন অর্গান প্রয়োজন তার উপরে নির্ভর করে লিস্ট বানিয়ে রাখা হয়। এরপর যখনই কোনো মাথায় আঘাত পাওয়া রোগী এসে ভর্তি হয় তাদের ব্রেইন ডেড দেখিয়ে অর্গান ডোনেট করার জন্য পরিবারকে কনভিন্স করে। তারা ডোনেট করতে রাজি হলে মৃতা সঞ্জীবনীর লিস্ট অনুযায়ী ক্রস চেক করে দেখা হয়। যার সাথে ক্রস চেক মিলে যায় তখনই লিস্ট অনুযায়ী তাকে অর্গান দেওয়া হয়। কিন্তু কিছু হাসপাতাল কর্তৃপক্ষ এই সুযোগটা কাজে লাগিয়ে অর্গান সিন্ডিকেটে লেগে পড়েছে। তারা অর্গানগুলো গরিবদের না দিয়ে সেগুলো বিদেশি ধনী লোকদের কাছে কোটি কোটি টাকায় বিক্রি করে দেয়। সিটি হাসপাতালও সেই চক্রের মধ্যে একটা। জোসেফ সেই সিন্ডিকেট চক্রকেই সামনে তুলে এনেছে। রেণুকার ঘটনাটা জানার পরে জোসেফ খোঁজ নিতে থাকে ডায়নার হার্ট তাহলে কাকে দেওয়া হলো। সে সার্জারির দিনের হাসপাতালের সব রোগীর ডিটেলস কালেকশন করা শুরু করে। সে সুধীর মাধ্যমে হাসপাতালের হার্ড ডিস্ক কৌশলে কপি করিয়ে আনে। সেখান থেকে জানতে পারে যেদিন ডায়নার হার্ট ডোনেট করা হয়েছিল সেদিন রেণুকারও সার্জারি হয়েছিল। একই দিনে আবার সেই হাসপাতালেই আন্না নামের একটা বিদেশি মেয়ের হার্ট অপারেশন করা হয়েছিল। জোসেফ প্রেসক্রিপশন যাচাই করে জানতে পারে আন্নাকে সেই সব ওষুধ দেওয়া হয়েছিল যেগুলো অর্গান ট্রান্সপ্ল্যান্টের জন্য ব্যবহৃত হয়। এছাড়া ডায়নার অ্যাক্সিডেন্টের 15 দিন পরে আন্না ইন্ডিয়ায় পৌঁছে সেম হাসপাতালে ভর্তি হয়েছিল। তাই জোসেফের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। জোসেফ হাসপাতালের ডেটাগুলো আরও ঘাটাঘাটি করে জানতে পারে সেখানে ছোটোখাটো অসুখ নিয়ে যতজনই রোগী যাক না কেন তাদের ব্লাড গ্রুপের ডিটেলস তারা কালেক্ট করে রাখে। জোসেফ কনফিডেন্সিয়াল কিছু ডেটা চেক করে দেখে সেখানে একজনের জন্য এবি নেগেটিভ গ্রুপের কারো অর্গানের প্রয়োজন। জোসেফের রক্তের গ্রুপ এবি নেগেটিভ ছিল, তাই সে চক্রটাকে ধরার জন্য একটা জাল বিছায়। এই জন্যই সে সুইসাইডের নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছিল যাতে তার ব্লাড গ্রুপের ডিটেলস চক্রটির হাতে চলে যায়। তো জোসেফ সুস্থ হয়ে ফিরে আসার পরই বুঝতে পারে তার উপরে নজর রাখা হচ্ছে। এই জন্য সে তাদেরকে আরও সুযোগ করে দেয় যাতে তারা জোসেফকে শিকার বানাতে পারে। জোসেফ যেহেতু নিজেই ভিকটিম হতে চেয়েছিল তাই সে চক্রটার আসল রূপ সামনে আনার জন্য দুটো ক্যামেরা আনায়। একটা ক্যামেরা নিজের স্কুটারের পেছনে লাগায়, অন্যটা দম্পতির গাড়ির ভেতরে লাগিয়ে দেয়। এরপরে যেদিন জোসেফের উপরে আক্রমণ হওয়ার কথা ছিল সেদিন জোসেফই তার সহকর্মীদের গাড়ির চাকা পাংচার করায় যাতে তারা চলে এসে জোসেফকে বাঁচিয়ে নিতে না পারে, কারণ এমনটা করলে চক্রটার বিরুদ্ধে কোনো প্রমাণ সে জোগাড় করতে পারত না। যাই হোক, জোসেফকে ধাক্কা মারা থেকে শুরু করে গাড়ির ভেতরের দৃশ্য সবই ভিডিওতে রেকর্ড হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় যে দম্পতি গাড়িতে করে জোসেফকে হাসপাতালে নিয়ে আসছিল। আসার পথে মহিলা দম্পতি একটা পাথরের হাতুড়ি দিয়ে জোসেফের মাথার পেছনের দিকে আঘাত করে, ফলে জোসেফের ব্রেইন ডেড হয়ে যায়। সেম কাজটা তারা স্টেলার সাথেও করেছিল। আর এভাবে জোসেফ নিজের প্রাণ দিয়ে ভয়ঙ্কর চক্রটির সত্য উন্মোচন করে দেয়। এছাড়া জোসেফ অ্যাডভোকেট শ্রীনিবাসের পাশাপাশি এসপিকেও একটা খাম পাঠিয়েছিল। সেখানে চিঠিতে সে বলেছিল, স্যার, আমি আজ সকালে মারা যাব। আমার হার্ট মৃতা সঞ্জীবনীর লিস্টে থাকা একজনের পাওয়ার কথা, কিন্তু সেই হার্ট অন্য কেউ পেয়ে যাবে। তাই আমি মরার 24 ঘন্টার পরে আপনি প্রপার ইনভেস্টিগেশন শুরু করবেন এবং অপরাধীদের গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। পাশাপাশি যাতে তদন্তে এবং কোর্টের কাজে কোনো বিঘ্ন না ঘটে তাই আমি আমার দেহটা তদন্তের জন্য দিয়ে যাচ্ছি।
জোসেফের এই ত্যাগের ঘটনা শুনে পুরো আদালত একদম থ মেরে যায়। আদালত জোসেফকে স্যালুট জানায়। সেই সাথে কেরালায় যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে সবগুলোর জন্য সিবিআই তদন্তের ব্যবস্থা করে। এছাড়াও নিয়ম জারি করে, এখন থেকে প্রতিটা অর্গান ট্রান্সপ্ল্যান্টের অপারেশনের সময় ভিডিও রেকর্ড করে রাখতে হবে। যদি কেউ অপারেশনের সময়ে মারা যায় তাহলে মৃত্যু পরবর্তী সময়ে তার ডিএনএ টেস্ট করতে হবে এবং ফরেন্সিকে কনফার্ম হতে হবে। জোসেফের জীবনের মূল্য দিয়ে পুরো দেশের ভয়ঙ্কর একটা ক্রাইমকে রুখে দেওয়া সম্ভব হয়, আর এই জন্যই জোসেফকে মরণোত্তর সম্মাননা পদক প্রদান করা হয়। তো এই ছিল পুলিশ অফিসার জোসেফের জীবনের গল্প। আমাদের পুলিশ বাহিনীতেও এরকম জোসেফ জন্ম নিক এবং দেশের অপরাধকে নির্মূল করে দেশকে পরিচ্ছন্ন রাখুক, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে পরের আয়োজনে, ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।